আসসালামু আলাইকুম। নিউরন স্ট্যাকে আপনাকে স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখেছি নেস্ট.জেএস ওভারভিউ সম্পর্কে এবং কিভাবে নেস্ট.জেএস এর জন্য এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা নতুন নেস্ট.জেএস প্রজেক্ট ক্রিয়েট করা যায় এবং সেটাকে রান করা যায়। এছাড়াও আমরা দেখব নেস্ট.জেএস এর ফোল্ডার স্ট্রাকচারটা। চলুন শুরু করা যাক। তো আজকের আমাদের এজেন্ডা হচ্ছে how to create and run Nest.js and high level overview folder structure। আপনারা জানেন Nest.js একটা স্ট্যান্ডার্ড আর্কিটেকচার ফলো করে, সুতরাং আমাদেরকে অবশ্যই তাদের প্রজেক্ট স্ট্রাকচারটা, তাদের ফোল্ডার স্ট্রাকচারটা অবশ্যই বুঝতে হবে। তো আমি আপনাকে প্রথমেই কমান্ড লাইনে নিয়ে যাচ্ছি। আই হোপ আমার কমান্ড লাইনটা দেখা যাচ্ছে। আমি একটু জুম করে নেওয়ার চেষ্টা করি। এখানে আমরা প্রথমত গত ভিডিওতে আমরা কিন্তু npm CLI এর মাধ্যমে নেস্ট.জেএস CLI-টা ইনস্টল করেছিলাম। তো আমরা যদি নেস্ট হেল্প দিয়ে কমান্ড লাইন চালাই তাহলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো আমাদেরকে হেল্প কমান্ড দিয়ে দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের প্রথম যে কমান্ডটা নিউ এবং অপশন আছে, তারপর আমাদের এখানে নেম দিতে হবে এবং জেনারেট নেক্সট অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই কমান্ডের মাধ্যমে আমরা একটা নেক্সট.জেএস অ্যাপ্লিকেশন বানাতে পারি। তো আমরা যদি কমান্ড লাইনে যাওয়ার পর এটাকে যদি আমরা CLS দিয়ে ক্লিয়ার করে ফেলি এবং এখানে যদি আমরা দেই নেক্সট নিউ, আমাদের প্রজেক্টের নাম আমি দিলাম ফার্স্ট প্রজেক্ট, কিন্তু এই কমান্ডটা দিলে আমাদের একটা নতুন প্রজেক্ট তৈরি হবে। কিন্তু আমি চাচ্ছি না যে আমি আমার ইউজার্স শফিক এই ডিরেক্টরির মধ্যে আমাদের এই নতুন প্রজেক্টটা ক্রিয়েট করতে। আমি অলরেডি একটা প্রজেক্ট জন্য ফোল্ডার বানিয়ে রাখছি, সেটা হচ্ছে নেক্সট.জেএস বাংলা কোর্স। তো আমি চাচ্ছি এই ফোল্ডারটার মধ্যে গিয়ে আমি নতুন একটা নেক্সট.জেএস প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমি যদি এখান থেকে Ctrl+L তারপর CMD লিখে ইন্টার প্রেস করি তাহলে আমার এই প্রজেক্টের পাথ অনুযায়ী আমার কমান্ড লাইনটা ওপেন হবে। এখন যদি আমি আমার সেই কমান্ডটা আরেকবার দেই নেক্সট নিউ ফার্স্ট প্রজেক্ট লিখে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে এটা আমাকে সাজেস্ট করতেছে যে হুইচ প্যাকেজ ম্যানেজার উড ইউ ইউজ, আমরা কোন প্যাকেজ ম্যানেজারটা ইউজ করতে চাচ্ছি। তো আপনারা যারা নোড.জেএস ইমপ্লিমেন্ট অলরেডি ইনস্টল করেছেন তাদের ক্ষেত্রে npmটা শো করবে, অলরেডি আছে। আরও আমাদের দুইটা প্যাকেজ ম্যানেজার আছে, একটা হচ্ছে ইয়ান আর একটা হচ্ছে pnpm। আমরা যদি কিবোর্ডের আপ অ্যারো এবং ডাউন অ্যারো দিয়ে এগুলো কন্ট্রোল করে ট্রাই করি, তো আমার এই প্রজেক্টের ক্ষেত্রে আমি ইয়ান দিয়ে ইনস্টল করব। তো আপনাদের যাদের ইয়ান নাই তারা কিভাবে চেক করবেন ইয়ান আছে কিনা? সিম্পল, আপনারা লিখবেন ইয়ান ভার্সন। আপনাদের যদি কোনো একটা ভার্সন দেখায় তাহলে বুঝবেন যে অবশ্যই আপনাদের মেশিনে একটা ইয়ান আছে প্যাকেজ ম্যানেজার। কিন্তু যদি না থাকে তাহলে কি করবেন npm ইনস্টল গ্লোবাল ফ্ল্যাগ অর্থাৎ -g, তারপর আমরা ইয়ান কমান্ড প্রেস করব। যদি অলরেডি আমার যেহেতু মেশিনে ইয়ান আছে তাই আমি আর এটি কমান্ডটা দিলাম না। তো আমরা একটু অপেক্ষা করি, আমাদের নতুন প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে ইয়ান কমান্ডের মাধ্যমে। তো একটু আপনাদের ইট ইজ ডান। এরপর আমরা সিডি দিয়ে আমাদের প্রজেক্টের নাম কি দিয়েছিলাম ফার্স্ট দিয়ে ক্লিক করলে আমরা সেই ফার্স্ট প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে প্রবেশ করব। এরপর আমরা যদি এখান থেকে কোড.স্পেস দেই, কোড.স্পেস দেই এবং ইন্টার প্রেস করি তাহলে আমাদের VS কোডটা অটোমেটিক ওপেন হবে। তো এটা হচ্ছে VS কোড। এখানে আমি ওয়েলকাম উইন্ডোটা ক্লোজ করলাম, AI দরকার নেই, ক্লোজ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্টটা ওপেন হয়ে গেল। এখন যদি আমরা Ctrl+J দেই তাহলে আমাদের একটা টার্মিনাল ওপেন হবে। তো এই টার্মিনাল থেকে আমরা এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবো। তো এই হলো আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার একটা নিয়ম। এভাবে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো নতুন প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা এখানে একটা ফোল্ডার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটা আমাদের আজকের ভিডিওটির দ্বিতীয় পার্টে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছি যে প্যাকেজ.json নামে একটা ফাইল আছে যেখানে আমাদের কিছু স্ক্রিপ্ট আছে। তো এই স্ক্রিপ্টের মধ্যে একটা স্ক্রিপ্ট আছে আমরা ডেভেলপমেন্ট পারপাসে কিভাবে আমাদের এই প্রজেক্টটা রান করতে পারি
তো এখানে আছে স্টার্ট ক্লোন ডেপ। তো আমি যেহেতু ইয়ার্ন কমান্ড ইউজ করেছি সেজন্য আমাদের এখানে দেখাচ্ছে ইয়ার্ন ডট লগ। আপনি যদি npm দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করতেন তাহলে আপনাকে দেখাতো প্যাকেজ প্যাকেজ ডট লগ এরকম একটা ফাইল দেখাতো। তো আমি যদি এখন কমান্ড দেই ইয়ার্ন স্টার্ট ডেপ, তো যারা npm ইউজ করবে তাদের জন্য কমান্ডটা কেমন হবে, npm রান স্টার্ট কোলন ডেপ। রান নামে একটা আলাদা শব্দ আপনাকে বসাতে হবে। এরপর যদি আমি ইন্টার করি তাহলে প্রজেক্টটা রান হবে। ওকে, প্রজেক্টটা যদি আমরা ব্রাউজারে দেখতে চাই তাহলে আমাদেরকে ব্রাউজারে গিয়ে লিখতে হবে লোকাল হোস্ট 3000। তাহলে আমাকে কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। এখন কোন পোর্টে রান হচ্ছে এবং কি কি লেখা দেখাচ্ছে এটা বুঝবো কিভাবে। ওকে, আমরা সোর্স ফোল্ডারের মধ্যে যাব, main.ts এর মধ্যে যাব। এখানে দেখা যাচ্ছে যে যদি process.env পোর্ট 3000 না থাকে তাহলে 3000 বাই ডিফল্ট পোর্টে রান হবে। এখন আমরা যদি চাই আমাদের এই পোর্টটা চেঞ্জ করা যেতে পারে। এরপর আমরা যদি সার্ভিসে যাই তাহলে এখানে দেখাচ্ছে যে রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড, এই মেসেজটা আমরা চেঞ্জ করে দিতে পারি। লিখতে পারি যে মাই ফার্স্ট নেস্ট.js প্রজেক্ট ইজ রানিং। ওকে গুড, এখন আমরা এটা চেঞ্জ করলাম। আমরা যদি এখন ব্রাউজারে একটু যাই এবং আরেকবার একটু রিফ্রেশ দিই, ওকে গুড, আমাদের সেই মেসেজটা আসতেছে মাই ফার্স্ট নেস্ট.js প্রজেক্ট ইজ রানিং। এখন আমরা যদি চাই যে আমাদের পোর্টটা চেঞ্জ করতে, তো আমরা কিভাবে করব, আমাদেরকে রুটে একটা env ফাইল ক্রিয়েট করতে হবে, env, এবং এখানে মেনশন করতে হবে পোর্ট সমান 3000 জায়গায় আমরা কত দিব, ফর এক্সাম্পল আমি এখানে 5000 দিয়ে দেখাচ্ছি। তাহলে নিয়ম অনুযায়ী আমরা main.ts এ যদি যাই তাহলে কিন্তু আমাদের এখানে কি লিখছে, app.listen process.env পোর্ট পাওয়ার কথা 5000, কিন্তু আমরা যদি ব্রাউজারে গিয়ে এখানে আমরা যদি 5000 লিখি তাহলে দেখব এটা আমাদের দেখাচ্ছে না, অর্থাৎ এই পোর্টটা আমাদের পাচ্ছে না। পোর্টটা কেন পাচ্ছে না, পোর্টটা পাইতে গেলে আমাদেরকে .env নামে আরেকটা প্যাকেজ ইনস্টল করতে হবে। তো yarn add .env এই প্যাকেজটা ইনস্টল করতে হবে যাতে আমাদের env ফাইলগুলো কনফিগারেশন করতে পারি। তো আপনারা যারা npm দিয়ে ইনস্টল করবেন তাদের জন্য কি হবে, npm ইনস্টলের জায়গায় আই লিখলেই হয়ে যাবে, তাহলে ইনস্টল লেখা লাগবে না। এরপরে আপনি এখানে লিখতে পারেন .env, এভাবে কমা লাইন চালালেই হয়ে যাবে। তো আমি অলরেডি এটা ইনস্টল করে নিলাম ইয়ার্নের মাধ্যমে। এখন যদি আমি এটা কনফিগার করতে চাই এখানে কিভাবে লিখব, ইম্পোর্ট, আমি সবগুলো প্যাকেজ নিব এখানে অ্যাজ .env ফ্রম কোন প্যাকেজ থেকে, .env প্যাকেজ থেকে, সরি হ্যাঁ .env প্যাকেজ থেকে। তারপর আমি যে .env নামে নিলাম সেটাকে আমাকে কনফিগ নামে একটা মেথড আছে .env-এর মধ্যে, সেটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, সরি এখানে কোলন হবে না, এখানে হবে সেমিকোলন। এখন যদি আমি আমার প্রজেক্টে আরেকবার এটা রান করি, এটা স্টপ হয়ে গেছে, সরি। তো রান করতে কি দিতে হয়, ইয়ার্ন স্টার্ট ডেপ। আর আপনাদের যারা npm ইউজ করেন তাদের জন্য npm রান স্টার্ট কোলন ডেপ। তো আমি যদি আরেকবার ব্রাউজারে যাই এবং আরেকবার যদি আমি এখানে রিফ্রেশ দিই তাহলে এটা দেখাচ্ছে 5000-এ আছে। ইভেন আপনি যদি এটা আপনার নিজস্ব পোর্ট অনুযায়ী 8000-এ রান করাতে চান, এরপর আপনি এখানে যদি ক্লিক করেন তো এখানে আপনি 8000 দিয়ে দিবেন, এটা 8000-এ রান করবে। সরি, এটা যদি রিফ্রেশ দিই, আমি কি 8000 বসাচ্ছি, ইয়েস 8000 লোড নিচ্ছে। ও এটা দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, এটা মেবি আমি যদি আরেকবার এটা রান করি, ইয়েস এটা ওয়াচ মোডে রান হচ্ছে, ইয়েস নাও ইটস ওয়ার্কিং, এটা 8000 হচ্ছে। তো এইভাবে আপনারা একটা নেস্ট.js প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন এবং সেটা রান করতে পারেন। আমি env-টাও দেখালাম। এরপর সেকেন্ড পার্টে আমরা কি দেখাতে চাচ্ছিলাম, সেকেন্ড পার্টে আমরা দেখাতে চাচ্ছিলাম হাই লেভেল ওভারভিউ ফোল্ডার স্ট্রাকচার। তো অলরেডি এখানে আমি একটা ইমেজ রাখছি যেটা যে কোনো একটা প্রজেক্টের জন্য নতুন একটা নেস্ট.js প্রজেক্টের স্ট্রাকচার হতে পারে। আপনারা এখানে দেখেন ডিস নামে একটা তৈরি হবে,
ফোল্ডার থাকবে, নট মডিউলস, সোর্স নামে একটা থাকবে, টেস্ট নামে একটা থাকবে, আরও কিছু আনুষঙ্গিক থাকবে। তো চলুন আমরা এখন একটা হাই লেভেলে ওভারভিউ নেই ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে। তো আমি যদি শুরু করি প্যাকেজ.json থেকে, প্যাকেজ.json এখানে কিছু কনফিগারেশন থাকবে, যেমন নেম, ভার্সন, ডেসক্রিপশন, অথরের নাম, তারপর প্রাইভেট লাইসেন্স আছে কিনা। এরপর আসলে আর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্ক্রিপ্টস। স্ক্রিপ্টসটা কি? স্ক্রিপ্টসটা হচ্ছে আমাদের কোনো একটা কমান্ড রান করার একটা শর্টকাট শব্দ বা ওয়ার্ড, অর্থাৎ যে স্ক্রিপ্টটা দিলে আমাদের ওই কমান্ডটা রান হবে। যেমন এখানে আপনি দেখলেন যে আমি যদি ইয়ার্ন দিয়ে স্টার্ট ডেভ দেই, তাহলে নেক্সট স্টার্ট ওয়াজ -- ওয়াজ এটা রান হয়। কিন্তু আমি যদি চাই যে এটাই আমি এখানে রান করব, তাও পসিবল, সেটাও পসিবল। অর্থাৎ আমরা সরাসরি কমান্ডটাও রান করতে পারি যে এটা রানিং হয়ে গেছে। এরপর আপনি যদি চান যে না আমি এভাবে করব না, আমি শুধু এখানে ডেভ লিখব, এবং তাহলে আপনাকে কি করতে হবে, এখন শুধু ইয়ার্ন ডেভ কমান্ড দিলেই আপনার জন্য নেক্সট স্টার্ট -- ওয়াজ কমান্ডটা রান হয়ে যাবে। তো এটা হচ্ছে স্ক্রিপ্টের একটা সুবিধা। এখানে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আছে, লিন্ট আছে, দেন এখানে হচ্ছে টেস্টিং আছে, এন্ড টু এন্ড টেস্ট আছে, ডিবাগ আছে। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সিটা কি? এই নেস্ট.জেএস প্রজেক্টটা যে সকল প্যাকেজের জন্য, যে সকল থার্ড পার্টি প্যাকেজের জন্য নির্ভরশীল, প্যাকেজের উপর নির্ভরশীল, সেগুলো এইখানে থাকবে, ডিপেন্ডেন্সির মধ্যে থাকবে। এরপর হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি। ডেভ ডিপেন্ডেন্সি মানে আমাদের ডেভেলপমেন্ট পারপাসটাকে সহজ করতে গিয়ে কিছু ডিপেন্ডেন্সি দরকার, সেগুলোকে বলতেছি আমরা ডেভ ডিপেন্ডেন্সি। যেমন এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, যেমন হচ্ছে জেস্ট। জেস্ট হচ্ছে একটা টেস্টিং ফ্রেমওয়ার্ক, যেটা শুধুমাত্র আমাদের ডেভেলপমেন্টের টেস্টিংয়ের জন্যই প্রয়োজন হয়। আমাদের প্রোডাকশন লেভেলে বা ডেপ্লয়মেন্টে গিয়ে এটা আমাদের প্রয়োজন নাই, সুতরাং এটা আমাদের ডেভ ডিপেন্ডেন্সির মধ্যেই থাকবে। টিএস নোট, আমাদের টাইপ স্ক্রিপ্টকে রান করার জন্য আমাদের টিএস নোটটা দরকার, যেটা আমাদের ডেভ ডিপেন্ডেন্সির দরকার ডেভেলপমেন্ট পারপাসে, নট ডিপেন্ডেন্সি। কারণ এই টিএস নোটের উপর আমাদের নেক্সট.জেএস প্রজেক্টটা ডিপেন্ডেন্সিয়াল নয়, সে কারণে এটা আমরা রাখবো না ওখানে। তো এরপর আমাদের redmi.md ফাইল আছে, যেটা আমাদেরকে আমাদের প্রজেক্ট কীভাবে রান হবে, প্রজেক্টের একটা ওভারভিউ দেওয়ার জন্য এই ফাইলে আমরা লিখতে পারি। তারপর আছে ts.config, অর্থাৎ আমাদের টাইপ স্ক্রিপ্ট কম্পাইলার কীভাবে কাজ করবে তার কিছু এখানে কম্পাইলার অপশন থাকে। এখানে কিছু গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মডিউল, কিছু পার্ট হচ্ছে এখানে টার্গেট থাকে একটা, আমরা ES6 এর জাভাস্ক্রিপ্ট অনেকগুলো ভার্সন আছে, সেগুলো অনুযায়ী এখানে আমরা বসাতে পারি। আউট ডিরেক্টর, অর্থাৎ আমরা বিল্ড করার পরে আমাদের কোন ফোল্ডারে টাইপ স্ক্রিপ্টটা কম্পাইল হয়ে জাভাস্ক্রিপ্টে যাবে, সেখানে এখানে ফোল্ডারটা আমরা মেনশন করে দিতে পারি। এখানে যদি আপনি লিখেন যে পাবলিক, তার মানে আপনি বিল্ড দেওয়ার পরে এটা পাবলিকে চলে যাবে। তো আমি Ctrl Z প্রেস করে আগেরটাই নিয়ে যাচ্ছি। এরপর ইয়ার্ন লগ, আপনাদের প্যাকেজ ম্যানেজারটা এখানে ট্র্যাক করে। এরপর প্রিটিয়ার আরসি যেটা আছে, সেটা হচ্ছে আমাদের ফরম্যাট করে সাজায়, কোড অর্গানাইজ করে। এরপর আরও আপনি দেখতে পারবেন গিট ইগনোর, অর্থাৎ গিট ভার্সন কোন কোন ফোল্ডার বা ডিরেক্টরিকে বা ফাইলকে ইগনোর করবে, গিটহাবে পাস করবে না, সেগুলো আমরা এখানে মেনশন করে দিতে পারি। env.env খুব সেন্সিটিভ যে বিষয়গুলো আমাদের থাকে, বিভিন্ন ধরনের এপিআই কি থাকবে, এই বিষয়গুলো আমাদেরকে, যেগুলো আমরা গিটহাবে পাবলিশ করব না, যেগুলো আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে লাগবে কিন্তু আমরা গিটহাবে দেখাবো না, সোর্স করে দেখাবো না, সেগুলো আমরা .env এর মধ্যে রাখবো। এরপর আমরা মূল যে বিষয়টা, সেটা হচ্ছে সোর্স ডিরেক্টরি। এই সোর্স ডিরেক্টরি নিয়ে আমরা একটু কথা বলবো, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে আমাদের মূল ভূমিকা পালন করবে। তো সোর্স ডিরেক্টরির মধ্যে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, আমরা যদি আলোচনা করি app.controller নিয়ে, এটা কি করে, এই ফাইলটা একটি কন্ট্রোলার, এটি HTTP রিকোয়েস্ট, কি HTTP রিকোয়েস্ট, গেট, পোস্ট, পুট, ডিলেট ইত্যাদি রিসিভ করবে, এবং সেই অনুযায়ী কোন সার্ভিস বা কি রিটার্ন করতে হবে এই সিদ্ধান্তটা নেবে। তো মেইন কাজ কি, মেইন হচ্ছে এটি রাউট এবং রিকোয়েস্টকে হ্যান্ডেলার হিসেবে কাজ করে। এরপরে আমরা যদি যাই app.service দেখতে পাচ্ছি, এই ফাইলটা একটি সার্ভিস দেয়, যা মূলত আমাদের যে বিজনেস লজিকগুলো লিখি, আমরা সেই বিজনেস লজিকগুলো আমাদের সার্ভিস ফোল্ডারে লিখব। তো আমাদের রাউট অনুযায়ী কন্ট্রোলার ডিসাইড করবে কোন সার্ভিসের কোন মেথডটা এখানে কল করা লাগতে পারে। যেমন আমরা যদি মেইন রাউটে হিট করি, বর্তমান প্রসেসের ক্ষেত্রে বলতেছি, তখন আমাদের গেট নামে একটা কল হচ্ছে, এবং গেট কল হলে এখানে গেট হ্যালো নামে একটা ফাংশন কল হচ্ছে। কিভাবে, এই যে দিস সার্ভিস, দিস অ্যাপ.সার্ভিস
গেট হ্যালো ফাংশনটা কল হচ্ছে। সেটা কই পাবো? এই যে গেট হ্যালো নামে ফাংশনটা কল হচ্ছে, এই কারণেই মূলত আমরা এটা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা যদি আলোচনা করি মেইন ডট টিএস নামে, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ আমাদের ফুল নেস্ট.জেএস প্রজেক্টটা কিভাবে রান হবে সেটা আমাদের এই বুটস্ট্র্যাপ ফাংশনের মাধ্যমেই এখান থেকেই কল হবে। এখানে আমাদের অ্যাপ মডিউলটা এখানে আমাদের জমা হবে। তো আমরা যদি একটু অ্যাপ মডিউল নিয়ে একটু কথা বলি, এই মডিউলটা হচ্ছে এটা আমাদের রুট মডিউল, অর্থাৎ আমাদের এই নেস্ট.জেএস প্রজেক্টের ক্ষেত্রে আরও অনেক ধরনের মডিউল আসবে। যেমন একটা প্রিভিয়াস একটা ভিডিওতে বলছিলাম ই কমার্সের ক্ষেত্রে কী কী থাকতে পারে, প্রোডাক্ট, ইউজার, অর্ডার, পেমেন্ট, এগুলো হচ্ছে এক একটা মডিউল, ছোটো ছোটো মডিউলে আপনি আপনার মতো করে ভাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেই সকল সব মডিউলের এখানে এসে জমা হবে, কন্ট্রোলারগুলো এখানে জমা হবে, প্রোভাইডারগুলো এখানে জমা হবে, আরও কী কী ইনজেকশন থাকবে এগুলো এখানে সব কিছু থাকবে। এরপরে এখানে আরেকটা ফাংশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের টেস্টিংয়ের জন্য কাজে দেয়। এটা একটা ইউনিট টেস্ট ফাইল। এই ইউনিট টেস্ট ফাইলটাতে আমরা জেস্ট নামে একটা টেস্টিং ফ্রেমওয়ার্ক আছে, সেটা ব্যবহার করে আমরা এখানে এই কন্ট্রোলারটাকে টেস্টিং করতে পারি। তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো ইনশাল্লাহ। এরপর আমাদের যে টেস্ট ফোল্ডার আছে সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাপ ডট ই2ই, ই2ই মানে কি এন টু এন। তো আমরা এখানে ফুল প্রজেক্টের এন টু এন বিষয়টা এখানে আমরা টেস্ট করতে পারি। যেমন এখানে যদি আমরা এই রুটে গেট মেথড কল করি তাহলে এইটা হচ্ছে টেস্ট করবে, এবং টেস্ট যদি রেজাল্ট সাকসেস হয় তাহলে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। আরেকটা আছে জেস্ট ই2ই ডট জেসন, অর্থাৎ আমাদের টেস্টিংয়ের জন্য আমরা যে প্যাকেজটা এখানে ব্যবহার করব, ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, সেটা হচ্ছে জেস্ট। জেস্টের ফ্রেমওয়ার্কের এখানে কনফিগারেশন করতে পারি আমরা। তো ডে বাই ডে গোয়িং ফরওয়ার্ড আমরা দেখব যে আমাদের কীভাবে টেস্টিং করতে হয়। তো টেস্টিংয়ের জন্য একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দুই ধরনের টেস্ট থাকবে আমাদের নেস্ট.জেএস প্রজেক্টে। একটা হচ্ছে ই2ই টেস্ট আর একটা হচ্ছে ইউনিট টেস্ট। ইউনিট টেস্ট কি? নির্দিষ্ট একটা ফাংশন বা মেথড, এটা হচ্ছে আমাদের ইউনিট টেস্ট। আর ই2ই টেস্ট হচ্ছে কি? পুরো একটা ফ্লো টেস্ট। ফর এক্সাম্পল দিই আপনাদেরকে, যেমন আমাদের সার্ভিসের মধ্যে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাইছেন একটা গেট হ্যালো নামে একটা মেথড আছে। এটাকে ফাংশন বলতে পারে, মেথড বলতে পারে, ক্লাসে এটাকে মেথডই বলে, যেহেতু আমরা ক্লাস নিয়ে এখানে আসি সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো ফাংশন হোক বা ক্লাস হোক, সেটাকে যদি আমরা টেস্ট করতে যাই তাহলে এটার নাম হবে ইউনিট টেস্ট, কারণ আমরা একটা ফাংশনকে শুধু অথবা একটা ক্লাসকে শুধু আমরা টেস্টিং করতেছি, যেটা এক্সপেক্টেড আউটপুট সেটা দিচ্ছে কিনা, এই জন্য এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের ইউনিট টেস্ট। কিন্তু আমরা যখন মেইন রাউটে হিট করেছিলাম, ব্রাউজার থেকে যদি দেখাই 8000-এ হিট করেছিলাম, তাহলে এটা একটা গেট রিকোয়েস্ট। তো এই গেট রিকোয়েস্টে কোথায় আসবে? প্রথমে কন্ট্রোলার আসবে, কন্ট্রোলার থেকে এটা সেই অনুযায়ী দেখবে যে কোথায় কোন সার্ভিসকে কল করা যায়, কোন সার্ভিসের মেথডকে কল করা যায়, সেই সার্ভিসের মেথডকে কল করবে, তারপর সেই অনুযায়ী এটা রিটার্ন করবে। এই যে ফুল একটা প্রসেস হলো একটা এপিআই রাউটের জন্য, এইটাকে বলা হচ্ছে এন্ড টু এন্ড প্রসেস বা টেস্ট। তো আজকের এই ভিডিওতে আমার আরও দুটো ফোল্ডার আছে, সরি মিস্টেক, একটা হচ্ছে ডিস্ট, একটা হচ্ছে নট মডিউলস। ডিস্ট ফোল্ডারটা কি? আমরা যখন আমাদের প্রজেক্টটা বিল্ড করব, আমাদের এখানে একটা স্ক্রিপ্ট আছে, আপনারা যদি দেখেন বিল্ড স্ক্রিপ্ট আছে। এই বিল্ড করলে কি হবে? আমাদের ফুল প্রজেক্ট একটা টাইপ স্ক্রিপ্ট থেকে জাভা স্ক্রিপ্টে কম্পাইল হবে, কম্পাইল হওয়ার পরে এখানে ডিস্ট ফোল্ডার নামে এর মধ্যেই থাকবে। অর্থাৎ এই ফোল্ডারের নেমটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারি ts.config থেকে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছিলাম। এরপর নট মডিউলসের মধ্যে কি থাকবে? আমাদের এই প্রজেক্টের অল ডিপেন্ডেন্সি, যতগুলো প্যাকেজ আমরা ব্যবহার করব। যেমন একটু আগে আমি একটা প্যাকেজ ইনস্টল দিয়েছিলাম যেটার নাম হচ্ছে .env ফর env ফাইল কনফিগারেশনের জন্য। তো সিমিলার এরকম যদি অনেকগুলো আমাদের থাকবে, সেগুলো সব কিছু আমাদের ম্যানেজমেন্ট করবে নট মডিউলস ফোল্ডারটা। এইটা অনেক বিগ একটা সাইজের একটা ফোল্ডার, এই কারণে আমরা গিট ইগনোর থেকে এটা শুরুতে আমরা কি করে দিই? ইগনোর করে দিই, যাতে এটা আমাদের গিটহাবে না যায়। তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কানেক্ট থাকার জন্য। আই হোপ আপনাদের কমেন্ট, আপনাদের ফিডব্যাক, কিভাবে আরও ভালো করতে পারি, কিভাবে আরও ভালো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি, সেই সমস্ত ফিডব্যাক আপনাদের থেকে আশা করছি। এবং এটা যেন শেয়ার করা হয়, কারণ নেস্ট.জেএস নিয়ে বাংলায় খুব একটা বেশি প্লে লিস্ট আপনি দেখতে পারবেন না ইউটিউবে। তো সুতরাং আমাকে সাপোর্ট দিবেন অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।